জ্বালানি, ডিজেল, কীটনাশক, বীজ, বিদ্যুৎ সবটাকেই মহার্ঘ করা হয়েছে কর্পোরেট ইন্ডিয়ার স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থে। আর অন্যদিকে তার ফসলকে সস্তায় লুট করার জন্য তার জমিকে হস্তগত করে তাকে কন্ট্রাক্ট লেবারার হিসেবে ট্রিট করার ফোন দিয়ে গেছেন। আজকে কৃষকরা শুধু লড়াই করছে না, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ট্রেডার্স, দোকানদার, তারাও আজকে বাধ্য হচ্ছে সরকারের এই সর্বনাশা নীতির বিরুদ্ধে। যে অর্থনীতি তারা নিয়েছেন, নোটবন্দি, জিএসটি করে তো 12টা বাজিয়েছিলেন। আজকে তাদের ঘরের ছেলে মেয়েদের কাজ নেই, আর সে যে ফসল উৎপন্ন করছে বা সে যে পেশার সঙ্গে যুক্ত আছে সেটা আর লাভজনক থাকছে না। তার পুরনো দোষ দেওয়ার যে রেওয়াজ আছে নরেন্দ্র মোদীর, প্রধানমন্ত্রী হয়ে তিনি সেটা ছাড়েননি। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে করতেন, তার আগে থেকেও করতেন, এবং বিরোধী দলের নেতা হিসেবে তাই করেছেন, এখনও তাই করছেন। তিনি বিরোধীদের দোষ দিচ্ছেন, সব ব্যাপারে বলেন বিরোধীরা ভুল বোঝাচ্ছে। যখন নাগরিকতা সংশোধনী আইনের বিরুদ্ধে গোটা দেশ উত্তাল হয়েছে, কলকাতার রাজপথ যখন ছাত্র যুবরা দখল করেছে এবং মোদি গো ব্যাক আওয়াজ উঠেছে, এনপিআর এনআরসির বিরুদ্ধে যখন জনমত প্রবল হয়েছে, তখনও মোদি অমিত সেটাই বলেছেন যে বিরোধীরা ভুল বোঝাচ্ছে। তাই তার হাতে মিডিয়া, সরকার, আদানি মতো কর্পোরেট হাউস, তারা প্রতিদিন বিজ্ঞাপন দিচ্ছে যে কত ভালো কাজ হচ্ছে। তিনি প্রতিদিন প্রায় মাঝে মধ্যে টেলিভিশন চ্যানেলে শুধু মন কি বাত নয়, বক্তৃতা দিচ্ছেন ভিডিওতে, সারাক্ষণ তার কথাগুলো মানুষকে শোনানো হচ্ছে। আর এখন বিরোধীদের দোষ দিচ্ছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা দেশের প্রধানমন্ত্রী হন, যারা দূরবীন থেকে বামপন্থীদের দেখেন না, যাদের হয়ে প্রচারযন্ত্র প্রতিদিন বলে বামপন্থা শেষ, লাল ঝান্ডা শেষ, আর যখনই মানুষ প্রতিবাদে নামে তখনই বলে এটা বামপন্থীদের কাজ। তো কৃষকরা অন্তত বামপন্থীদের দেখিতে সাহায্য করেছে যে ছানি পড়ার চোখে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দেখতে পারেন না বামপন্থীদেরকে, এবং যেখানে মিডিয়াও সেই জায়গায় প্রভাবিত হয়ে যায়। যখনই আন্দোলন সংগ্রাম হবে, যখনই প্রতিবাদ হয়, তখনই মোদি বামপন্থা কথা মনে পড়ে যায়। আপনাদের মনে আছে যখন মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে যখন অ্যাওয়ার্ড বাক্সি হচ্ছিল, তখনও বই ছাপিয়ে বার করেছিল বিজেপি, যেটা হচ্ছে বামপন্থীদের কারসাজি, তারা বুঝিয়েছে যখন অ্যাওয়ার্ড বাক্সি হচ্ছিল। এখনও দাঁড়িয়ে নাগরিকতা সংশোধনী আইনের সময়ও একই কথা বলা হয়েছে, যখন আমরা বলেছি নাগরিকতার অধিকার হচ্ছে প্রত্যেকটা মানুষের, তাকে ধর্মের নামে, ভাষার নামে ভাগ করা যায় না। আর কৃষকদের সমস্যাও এই নিয়ে গোটা দেশ ধর্মঘট হয়েছে। শ্রমজীবী মানুষ তাদের দাবির সঙ্গে সঙ্গে এই দাবিকে যুক্ত করেছিলেন 26শে নভেম্বর। তখন সরকার চুপ, কোনো কথা বলেনি। যখন অর্ডিন্যান্স এসছে, সেদিন থেকে কৃষক সভার নেতৃত্বে কৃষক সংগঠনগুলো তারা সেই অর্ডিন্যান্সের বিরুদ্ধে, 3টে অর্ডিন্যান্সের বিরুদ্ধে লড়েছে। সরকার তাদের কথা কান দেননি, উল্টে প্রীতম সিং শহীদ হয়েছে পাঞ্জাবে বিক্ষোভ দেখাতে গিয়ে। তা সত্ত্বেও পার্লামেন্টে আলোচনা না করে জোর করে তারা বিল পাশ করিয়েছেন, আইনে পরিণত করেছেন। আজকে বলছেন আমি আলোচনা করতে চাই। ভুল বোঝা, সঠিক বোঝানো তো পার্লামেন্টের ডিবেট যদি করতে পারতো, তাহলে সঠিক কথাগুলো বেরিয়ে চলে আসতো, কার পক্ষে কার কী অবস্থান আছে। সেখানে আলোচনা করতে দিলেন না, রাজ্যসভায় তো ডিভিশন করতে দিলেন না, গাজওয়ারি করলেন। তাহলে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করা হচ্ছে। প্রতিবাদের কথা, বিরুদ্ধের কথা, মানুষ নিজের স্বার্থের কথা, হকের কথা যদি চায়, সরকার সেখানে বাধা দিচ্ছেন। তারই পরিণতি হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে। সংসদে যখন আইন তৈরি হচ্ছিল, তার আগে কেন কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হয়নি? অর্ডিন্যান্সের আগে কেন করা হয়নি? চেম্বার অফ কমার্সের সঙ্গে বৈঠক করতে পারেন, বিদেশি অ্যাডভাইজার কনসালটেন্টের সঙ্গে আলোচনা করতে পারেন, আর কর্পোরেট তার যারা হচ্ছে বন্ড দিয়ে সাহায্য করছে বিজেপিকে নির্বাচনে,
প্রতিদিন তাদের কথা শুনতে পারেন। তো কৃষকদের সঙ্গে আলোচনা করেছেন, একটা অর্ডিন্যান্স আনার আগে যদি কৃষকদের স্বার্থেই করছেন ধরে নিযুক্তির খাতিরে, তাহলে তাদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল। আর এখন মনে হচ্ছে আদানি আম্বানিরা বেশি বুঝছে কৃষকের স্বার্থ কি। ভোটের সময় আসলেই এদের কৃষকের কথা মনে পড়ে। এখন মমতা ব্যানার্জি হঠাৎ এগ্রো ইন্ডাস্ট্রির কথা বলছেন, সিঙ্গুরে কারখানা করবেন 11 একরে, কালকে বলেছেন নবান্ন থেকে ঘোষণা করে। আর তাই নিয়ে হয়েছে 11 একরে শিল্প হবে। আমাদের রাজ্যে বামফ্রন্টের আমলে যতগুলো জায়গা অধিগ্রহণ করা হয়েছিল শিল্পের জন্য, ইয়ারমার্ক করা হয়েছিল স্মল স্কেলের জন্য, ক্ষুদ্র শিল্পের, কুটির শিল্পের জন্য, যেগুলোকে শিল্প তালুক তৈরি করা হয়েছিল জেলা, সাব ডিভিশন এবং ব্লক লেভেলে, আজকে গত 10 বছরে সেগুলো শ্মশানের মতো অবস্থা পড়ে রয়েছে। একটাও কলকারখানা তৈরি হয়নি প্রত্যেকটা জেলায়। আইটি সেক্টরে যা কিছু করার কথা ছিল, সেক্টর 5-এর পরে নোনাডাঙ্গা, তারপরে হচ্ছে রাজারহাট, একটা বাড়ছিল। প্রথম দিকে কিছু উনি বলছিলেন এই আসছে সেই আসছে, শিল্প মেলা হচ্ছে, সামিট হচ্ছে, তারপরে কেউ আসেনি। সিঙ্গুরে তিনি বলেছিলেন সর্ষে চাষ করব, শশা চাষ করব, আর এখন বলছেন ইন্ডাস্ট্রি করব। 997 একর জমিতে শিল্প, একটা কারখানা শুধু নয়, একটা ন্যানো কারখানা নয়, একটা গাড়ি কারখানা নয়, ইস্টার্ন ইন্ডিয়ায় একটা অটো ইন্ডাস্ট্রিজে একটা হাব হতো, যেখানে অ্যান্সিলিয়ারিজ পার্টস, স্পেয়ার পার্টসের তৈরি কারখানা। হাওড়া হুগলিতে আমাদের প্রেসিশন ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে দক্ষ শ্রমিক, স্বাধীনতার আগে থেকে। এমনকি যে রকেট উৎক্ষেপণ হয় তারও পার্টস এই জায়গা থেকে তৈরি করা যায়। প্রেসিশন ইঞ্জিনিয়ারিং এমন জায়গায় তারা করে, সেখানে অটো পার্টস তৈরি কারখানা আটকে দিলেন। আজকে যে তাবাস হচ্ছে বিজেপি আর তৃণমূলের 2 গোষ্ঠী মিলে একে অপরে যখন চাপানোতর করছে নতুন ভাষ্য তৈরি করার জন্য, তাও তো একসঙ্গে মিলেছিল। সিঙ্গুর নিয়ে কোনো কথা বলার আগে মমতা ব্যানার্জির বলা উচিত যে বিজেপির সঙ্গে এবং পশ্চিম ভারতের শিল্পপতিদের সঙ্গে তার কি এগ্রিমেন্ট হয়েছিল, কি সমঝোতা হয়েছিল। বাংলার শিল্প সম্ভাবনার ভ্রূণ হত্যা করেছেন, যেরকম কন্যা ভ্রূণ হত্যা হয়, যেরকম যোগীরাজি। এখন আমরা দেখলাম একটি মেয়েকে ওই লাভ জিহাদের নাম করে মিথ্যা মামলা করে তাকে তার ভ্রূণ হত্যা করা হয়েছে। সেরকম শিল্পের ভ্রূণ হত্যা হয়েছে বাংলায়, এবং সেখানে মমতা ব্যানার্জির সামনে আর বিজেপি দায়ী মারানোর হয়েছে। আজকে যে বিজেপি নেতাই দেখছেন যাদেরকে, তারা সব একসঙ্গে ছিল, একযোগে ছিল। কত টাকার খেলা হয়েছিল গোটা ইস্টার্ন ইন্ডিয়ায়। কোনো যখন গাড়ি শিল্প বাড়ছে, গাড়ির চাহিদা বাড়ছে, বাজার বাড়ছে, সেই সময় আমরা চেয়েছিলাম যে ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়ায় কোনো গাড়ি কারখানা নেই। সেখানে কলকাতার উপকণ্ঠে সিঙ্গুরে এই জায়গাটা হলে হাওড়া হুগলি শুধু নয়, গোটা দক্ষিণবঙ্গে একটা সম্ভাবনা তৈরি হবে। আমাদের ঘরের ছেলেরা বাইরে গিয়ে নয়, এখানে কাজ করবে। এখানে শুধু গাড়ি কেনা হবে না, গাড়ি এখানে তৈরি হবে। গাড়ির পার্টসগুলো তাহলে অন্য রাজ্য থেকে নয়, অন্য দেশ থেকে নয়, এখানে তৈরি হবে। উনি সেটা আটকে ছিলেন। এখন বলছেন এগ্রো ইন্ডাস্ট্রিজ। এগ্রো নতুন কথা। 2011 বিধানসভা নির্বাচনে তৃণমূলের ম্যানিফেস্টো তুলে দেখলে দেখবেন এই সব কথাগুলো মমতা ব্যানার্জি বলেছিলেন। ভাষার একটু অন্য ছিল তখন। সারদা, আলকেমিস্ট, রোজ ভ্যালি এবং আরও সব দিত না, ফিল্ম সিটি থেকে অর্গানিক বিজ্ঞাপন হতো না সব টেলিভিশন চ্যানেলে। সেই সমস্ত চিট ফান্ডের, কর্পোরেট মিশনের ওয়েবসাইটে এবং তাদের ডকুমেন্টসে যে সমস্ত কথাগুলো লেখা থাকতো শিল্প মানে, সেইগুলোই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের 2011 বিধানসভা নির্বাচনে ম্যানিফেস্টোতে পুরো প্যারা ছিল। পাশাপাশি দুটো প্যারা দেখাতে পারি, রোজ ভ্যালির প্যারা তার বুকলেটের, আর মমতা ব্যানার্জির তৃণমূলের কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের, যে কীভাবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ হবে। এখন 10 বছর মাঝখানে কোথায় ঘুমিয়েছিলেন তিনি? ওদিকে কৃষির অবস্থা চৌপাট গোটা দেশে, আমাদের রাজ্যেও। কারখানা আটকানোর জন্য তিনি কৃষিজীবী, জীবন জীবিকা সব সমিতি তৈরি করেছিলেন না?
এই শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি মিলে সব ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করেছিলেন না? আজকে যখন কৃষকরা লড়াই করছে সেখানে তৃণমূল কোথায়? 26শে নভেম্বর ধর্মঘটে, 8ই ডিসেম্বরের ধর্মঘটে বিজেপির সঙ্গে আর সঙ্গে তৃণমূল কংগ্রেস তো বিরোধিতা করেছে কৃষকদের এবং শ্রমিকদের দাবিগুলোর এবং ধর্মঘটের। আজকে সিঙ্গুরের মানুষও এবং রাজ্যের মানুষও চাইছেন যেহেতু যৌবন, যারা কাজ চায় 10 বছরে তারা আমাদের রাজ্যে এবং গোটা দেশে গত 7 বছরে দেখেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার কোনো নিয়োগ করেনি, একটাও কারখানায় নতুন বিনিয়োগ হয়নি। 18 জন এমপি বিজেপির, 2014 থেকে বিজেপি সরকার চলছে দিল্লিতে। পশ্চিমবঙ্গে কোনো শিল্পে কেন্দ্র সরকারের কোনো বিনিয়োগ হয়নি, কোনো প্রজেক্ট আসেনি। তার জবাব কে দেবে? এমন যেন মনে হচ্ছে উনি আসলেন তাহলে হবে। 2 কোটি বেকারকে কাজ দেওয়ার কথা, কল কারখানা না গড়ে তুললে কখনোই বেকারদের হাতে কাজ দেওয়া যাবে না, এ কথা বামপন্থীরা প্রথম থেকে বলে আসছি। সেখানে যা কলকারখানা আছে সেগুলোকে লাটে তুলে দেওয়া হচ্ছে। মোদী সরকার এই লকডাউনের সময় সব বেচতে আরম্ভ করে দিয়েছেন। এখানে বক্তৃতা করে বিশ্বভারতীর সমাবর্তনে বলছেন আত্মনির্ভরতার কথা, আর এদিকে আমাদের পাবলিক সেক্টরকে বেছে দিচ্ছেন। এফডিআই নাম করে আমাদের ক্রুশিয়াল যে ডিফেন্স ইন্ডাস্ট্রি সেটাও বিদেশের হাতে তুলে দিচ্ছেন। এজন্য আমরা মনে করি যে বাংলার স্বার্থের বিরুদ্ধে, বাংলার মানুষের বিরুদ্ধে, বাংলার কৃষকের বিরুদ্ধে এবং বেকার ছেলে মেয়েদের কাজের সম্ভাবনার বিরুদ্ধে, শিল্প সম্ভাবনার বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল একযোগে কাজ করেছিল এবং এটাই তাদের ডিল হয়েছিল। যেরকম ডেলোতে বসে কি আলোচনা হয়েছিল, পরে মুকুলরা বলছে মমতা মুকুল একসঙ্গে ছিল, কিন্তু আজ পর্যন্ত মমতা ব্যানার্জি বলেননি কি আলোচনা হয়েছিল। তেমনি নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কি সমঝোতা হয়েছিল, শুভেন্দু মমতা একসঙ্গে করেছিলেন, মাওবাদীর একসঙ্গে নিয়ে এসেছিলেন, খানাপিনা দানা পানি জোগাড় করে দিয়েছিলেন। আজকে তাহলে বলুন, চাপানো তো চলছে, ওর উপরে খিস্তি খেউর চলছে। তো রাজ্যের মানুষ তো জানতে চায় যে অপরাধীরা কিভাবে অপরাধ করেছিল। এ বলবে ওকে অপরাধী, ও বলবে ওকে অপরাধী, তা তো নয়। কারণ ওটা জানলে তবেই আমাদের আবার নতুন করে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ তার কৃষি, তার শিল্প, তার উন্নয়নকে আবার ব্যাক টু দ্য ট্র্যাক। যেমন জ্ঞানেশ্বরী কাণ্ড হয়েছিল, মমতা ব্যানার্জি বলেন না, ব্যবহার করা হয়েছিল বামপন্থীদের বিরুদ্ধে, মিডিয়াকে ব্যবহার করা হয়েছিল, প্রেস কনফারেন্সও করা হয়েছিল, আজ পর্যন্ত সত্যটা উদ্ঘাটিত হয়নি। আজকে দাঁড়িয়ে সেরকম ওটা লাইনচ্যুত করা হয়েছিল। ওটা শুধু একটা ট্রেন নয়, গোটা রাজ্যের গোটা প্রক্রিয়াকরণকেই ডিরেল করা হয়েছিল এবং বিজেপি তৃণমূল মিলে করেছিল, এই স্বার্থেই করেছিল যে এলোমেলো করে দেওয়া, লুটেপুটে খাই। তার আজকে যদি আবার এই এলোমেলো অবস্থা থেকে, অশান্তির অবস্থা, বাতাবরণ থেকে, খুনোখুনি বাতাবরণ থেকে যদি ফিরে আসতে হয়, তাহলে আবার ট্র্যাকে আসতে হবে। এবং সেই ট্র্যাকে জন্যই বামপন্থীরা, শুধু বামপন্থী এককভাবে নয়, এমন অনেক লোকজন যারা ওই সময়ে পরিবর্তনের নাম করে বিজ্ঞাপনের দোহাই দেখিয়ে বা প্রতিশ্রুতির বন্যায় ভুলে গিয়ে চলে গিয়েছিলেন, তাদেরও একটা বড় অংশের মানুষ তারা এবং সংগঠন, ব্যক্তি, গোষ্ঠী তারা ফিরে আসছেন। আমরা সবাই একসঙ্গে মিলে এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়ে বাংলাকে রক্ষা করব, বাংলার কৃষিকে রক্ষা করব। আর দেশের কৃষি এবং শিল্পের যে সর্বনাশ করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াইটা হবে। বিজেপির টাকা খেয়ে, বিজেপির লোক পাঠিয়ে, বিজেপির সঙ্গে সমঝোতা করে, বিজেপিকে রাজ্যে ডেকে নিয়ে এসে কখনো বিজেপির মোকাবিলা করা যায় না। এখন যেই ভোট আসছে আবার মোদি মমতাকে বলবে, মমতা মোদিকে বলবে, তো আমরা দেখে নিয়েছি। তো সব এই তো স্টিরিওটাইপ। এটা 2014 আগে দেখেছি, 2016 আগে দেখেছি, 2019 আগে দেখেছি। তারপরে ভোট হয়ে যাবে, খেল খতম, পয়সা হাজাম, তখন একে অপরে পায়ে ধরাধরি করবে বাঁচার জন্য। রাজ্যে আর একটা বিষয় হচ্ছে যে এই সময় আমাদের রাজ্যে কোনো সমস্যা নেই, তৃণমূল সবসময় বেড়ে যায়। গোটা দেশে যখন কৃষকের আত্মহত্যার মিছিল, তখন আমাদের রাজ্যে কৃষক আত্মহত্যা করতো না। গত 10 বছরে
ফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে তৃণমূলের আমলে কৃষকের অভাবগ্রস্ততার কারণে, ঋণগ্রস্ততার কারণে ফসল বিক্রির সময় বিক্রি না করতে পারা হচ্ছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সেখানেও দিল্লিতে মোদী সরকারের কৃষিমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক সুরে বলেছেন গুপ্ত রোগে মারা গেছে, বউয়ের সঙ্গে ঝামেলা মারা গেছে, পারিবারিক কলহে মারা গেছে, কিছুতেই কৃষির সমস্যাটা স্বীকার করেননি। আজকে যে এমএসপির কথা বলা হচ্ছে, যে এমএসপি বিজেপি কিছুতেই বলতে চাইছে না, অথচ জাতীয় কমিশন বলে দিয়েছিল যে কৃষিতে যা খরচ হবে তার 1.5 গুণ প্লাস, এটা ফর্মুলা করে দেওয়া হয়েছিল। এটা শুধু কমিশন বলেছিল তা নয়, বিজেপি এটা প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের সময়, মিথ্যাচার করেছে। এখন সেটা নিয়ে কথা বলতে রাজি নয়। কৃষকরা বলছেন কথা বলো, গ্যারান্টিড এমএসপি। সিপিআইএম, আমরা বামপন্থীরা পার্লামেন্টে উত্থাপন করেছি, এখনও দাবি করছি যে গ্যারান্টেড বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট কেন হবে না, কৃষককে নিশ্চয়তা দেওয়া হোক যে এমএসপি ঘোষণা হবে, সেটা লাভজনক হবে, সেটা খরচের 1.5 গুণ হবে যা প্রতিশ্রুতি ছিল, এবং সেটাকে তুমি কেনা গ্যারান্টি দাও। এখানে ধান সংগ্রহের সময় আমরা দেখেছি পঞ্চায়েত উঠে গেছে, রাজ্য সরকার তুলে দিয়েছে, আর কেন্দ্র সরকার এফসিআইও তুলে দিয়েছে, এবং ফোড়ে দালালদের মারফত সংগ্রহ হয়, যেখানে তারা বাধ্য হয় কম দামে বিক্রি করতে। যখন ফসল ওঠে তখন কেনা হয় না। তাহলে কেন যেখানে মাঠ থেকে কেন সংগ্রহ হবে না, ক্ষেত থেকে কেন সংগ্রহ হবে না, ধান সংগ্রহ হবে না, এবং সেটা এমএসপি দিয়ে? এই ব্যাপারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই দোষী, এবং তারা এই জন্যই কথা বলছে। এই জন্য ওরা এফসিআইকে তুলে দিচ্ছে আদানির হাতে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এফসিআই এর। আর আমাদের রাজ্যে তো সরকার হাত গুটিয়ে নিয়েছে, গত কয়েক বছরে তার লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ করেনি, এবং যা করেছে সেটা ডাইরেক্টলি কৃষকদের হাতে নয়। কৃষক তো তবেই পয়সা পাবে। দুজনেই, ওখানে প্রধানমন্ত্রী কালকেও বলেছেন শস্য বিমার কথা, আর মমতা ব্যানার্জি এখানে স্বাস্থ্য বিমার কথা বলছেন, শস্য বিমার কথা বলছেন, কিষাণ ক্রেডিট কার্ডের কথা বলছেন। তাতে বিমা কোম্পানির লাভ হয়েছে, কৃষি সংকটটাকে স্বীকার করতে হবে, তার মোকাবিলা করতে হবে, স্বাস্থ্যের দুরবস্থার কথা বুঝতে হবে, এবং তারপরে তার সাপ্লাই চেইন তৈরি করতে হবে, সাপ্লাই লাইন তৈরি করতে হবে, যেখানে হাসপাতাল পরিকাঠামো গড়ে তুলতে হবে। কার্ড দিয়ে দিচ্ছি আমি, সেই কার্ড নিয়ে কী করবে? ঘরে ঘুলে জল খাবে? কৃষকদের সমস্যার সমাধান হয়নি কৃষি বিমা প্রকল্পে, ওই প্রধানমন্ত্রীর নাম দিয়ে বলুন আর মুখ্যমন্ত্রীর নাম দিয়ে বলুন। আর স্বাস্থ্যের সংকটও দূর হয়নি ওই আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী করে দিয়ে। একজন সাধারণ তারা কোন রাজ্যের কৃষক 12,000 টাকা পেয়েছে এক বছরে? প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করো না, এরকম মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আগে হয়নি কোথাও, আমার দেশে হয়নি, অন্য দেশে হয়নি। আমি তো জিজ্ঞেস করছি, ফর্মালি বলছি, কোন রাজ্যে কোন বছরে 12,000 টাকা পেয়েছে? আমি বলছি প্রশ্ন শুনেছি, উনি বলছেন তো, ওনার কথা শুধু হিজ মাস্টার ভয়েস বলে রিপিট করে লাভ নেই তো, ওনার কথা শুনেছি তো, রোজ নতুন কথা আজকে বলেছেন উনি। প্রথম কথা হচ্ছে, গত লোকসভা নির্বাচনের আগে রাতারাতি তিনি ঘোষণা করেন এবং 2,000 টাকা খাতায় যাবে কৃষকের। এ তো নিধি ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট 2,000 দেওয়া হয়, হিসেব রাখো ঠিক করে। 6,000 ঘোষণা করেছিলেন,
ফার্স্ট ইনস্টলমেন্ট 2000 দেওয়া হয়, তারপরে চুপচাপ। তারপরে যখন এই করোনার সময় যখন চিৎকার হচ্ছে যে পাওয়া যায়নি, দ্বিতীয় ইনস্টলমেন্টের পরে টাকা পায়নি লোকে, তখন কিছু ইনস্টলমেন্ট ছাড়া হয়েছে। যেমন আমরা বলেছি প্রত্যেকটা মানুষ যার খাতা আছে তাকে যে এমন আয় নেই যে ইনকাম ট্যাক্স দিতে পারে, তাকে 7,500 টাকা করে দিতে হবে। প্রধানমন্ত্রী নিধি দেবেন কৃষককে, পিএম কেয়ার্স এর নাম করে মোদী এবং অমিত শাহ তো টাকা চুরি করেছেন, এই শব্দটা বলছি। পিএম কেয়ার্স আজ পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো অ্যাকাউন্টস হবে না। আজ পর্যন্ত বলেছে, এত সব প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন কত টাকা সংগৃহীত হয়েছে পিএম কেয়ার্স এর নামে করোনাকে লড়ার জন্য, কোন কর্পোরেট বডি দিয়েছে, দেশি এবং বিদেশি? কেন ট্রান্সপারেন্সি নেই? কার নিধি কাকে দিচ্ছে কে? করোনায় যখন মানুষ মরেছে, হাসপাতাল নেই, ভেন্টিলেটর নেই, তখন জোচ্চুরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, টাকা সংগ্রহ করা হয়েছে কিন্তু সেই টাকা খরচ করা হয়নি। এ রাজ্যে কটা ভেন্টিলেটর এসছে? প্রধানমন্ত্রী 50,000 ভেন্টিলেটর দেবেন বলেছিলেন পিএম কেয়ার্স থেকে। এত সংবাদ রাখো তোমরা, কটা ভেন্টিলেটর এসছে রাজ্যে 50,000-এর মধ্যে? গোটা দেশে 50,000 বলছেন করা দিয়েছেন। সাধারণ মানুষ একটা মুখে কথা বলে, প্রধানমন্ত্রী অসাধারণ মানুষ, তিনি দুটো মুখে কথা বলেন। তিনি এখানে এসে 2014 পরে এখানে এসে বলেছিলেন, राज्य सभा करे 34 साल में इतना गड्ढा खोद दिया सीपीएम, इसको भरने के लिए दीदी को थोड़ा समय लगेगा বলেছিলেন। মনে করিতে হবে তখন দালালি করছিলেন কার? এখন আম্বানি আদানি করছেন, তখন মমতা দালালি করেছিলেন। কারণ কমিউনিস্টদেরকে, বামপন্থাকে শেষ করার জন্য মমতা ব্যানার্জি কন্ট্রাক্ট পেয়েছিলেন, প্রকাশ্যে বলেছিলেন। ভোটে নির্বাচনের সময় বলেননি দুটো লাড্ডুর কথা। এখানে তৃণমূলের সরকার থাকবে, ওখানে বিজেপি সরকার থাকবে, দুটোর মধ্যে তফাৎ আছে কেন? যে মুকেশ আম্বানির স্বার্থে এই বিলটা আনা হয়েছে, আইনটা করা হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য আইনকে রদ করে এবং এই কন্ট্রাক্ট প্রথা চালু করা হচ্ছে, সেই মুকেশ আম্বানি এক হাতে মমতার হাত ধরেছে আর এক হাতে মোদির হাত ধরেছে। সেই কর্পোরেট পুঁজির সেবা করছে দুজনে, ওদের মধ্যে কোনো বিরোধ নেই। আমাদের রাজ্যে এরকম অসংখ্য উদাহরণ আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো যা মানুষের কাছে আসতে পারে এই বাজারেও, সেটাকে কোথাও নাম পাল্টে করা হয়েছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা আছে তো আমাদের রাজ্যে, সেটা বাংলা সড়ক যোজনা করে দেয়নি মুখ্যমন্ত্রী। তো এসব বক্তৃতা করে বোঝানোর কথা। প্রধানমন্ত্রী কটা টিম পাঠিয়েছেন কেন্দ্রে, রাজ্যকে? 100 দিনের কাজের টাকা চুরি, আবাস যোজনার টাকা চুরি, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা চুরি, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের, হেলথ মিশনের টাকা, সেইটা নিয়ে সিএজি যে রিপোর্টগুলো দিয়েছে সেটা নিয়ে কবার বিজেপি কথা বলেছে? বলতে পারে না। যেমন সারদা নারদার ব্যাপারে চোরকে ধরবে না, চোরকে নিজের দলে নিয়ে আসবে, সেরকম ইনস্টলমেন্টে এই সমস্ত চুরি যারা করছে স্কিমে, তাদেরকে ইনস্টলমেন্টে নেওয়ার জন্য বিজেপি প্রস্তুত আছে। তাহলে উনি এখন ওই কি বলে ননদের মতো নালিশ করছেন, বৌদি ননদে যেরকম হয় না। তো কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে এ রাজ্যে, সেটা নিয়ে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে। বামপন্থীরা ব্লক লেভেল থেকে, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত তুলেছি, বারবার তুলছে। সেখানে একটাও আগে সব শুনতে না, সেন্টার থেকে টাস্ক ফোর্স আসছে, সেন্টার থেকে টিম আসছে, হিসেব নেওয়া হচ্ছে। কেন কেন্দ্রীয় সরকারি যে স্কিমগুলো ট্রান্সফার হয়েছে উইথ ফান্ড, তার যে দুর্নীতি হচ্ছে আমাদের রাজ্যে, সেটা নিয়ে একটাও কথা বিজেপি বলে না। কারণ ওখানে মোদী সরকার চুরি করছে, এখানে দিদি সরকার চুরি করছে। চোর চোরকে ধরে না, এক। দুই হচ্ছে কৃষক নিধি, প্রধানমন্ত্রী সম্মান নিধি দিয়ে কৃষকদের এই সমস্যার সমাধান হয়েছেন। তাহলে আজকে পাঞ্জাবের কৃষক, সবচেয়ে তো এগিয়ে থাকা কৃষক, উত্তর ভারতের, উত্তর পশ্চিম ভারতের কৃষকরা কেন এই প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় এসে নেমে আসে? যদি ওই ডোল দিয়ে, যেটা মমতা এখানে করছেন, বলেননি সিঙ্গুরে আমি সস্তায় রেশন দিয়েছি, দিচ্ছিল না, তাই সমস্যার সমাধান হয়েছে। আজকে কারণ ইন্ডাস্ট্রির কথা বলতে হচ্ছে। কৃষক তার ফসলের দাম চাইছে, উনি বলছেন আমি তোমাকে ভিক্ষা দিয়েছি। বামপন্থীরা ভূমি সংস্কার করেছিল, কৃষক আন্দোলন করেছিল,
যোদ্ধার জমিদারি প্রথা শেষ করেছিল। আর ওরা উল্টে আজকে পশ্চিমবঙ্গে জমির মালিকানা আবার কনসেন্ট্রেটেড হচ্ছে তোলাবাজের হাতে, চোর জোচ্চোরদের হাতে। যে মালিকানা গরিব কৃষক পেয়েছিল, ক্ষুদ্র চাষি পেয়েছিল, বর্গাদাররা পেয়েছিল, সেটাকে আবার রিভার্স হচ্ছে। সংকট সেখানে। আর কৃষককে তার ফসলের দাম দিতে হবে, এটা ব্যাপারে প্রধানমন্ত্রী বলছে না কেন যে হাম দিয়ে দিয়া 2000, 4000, 6000, 12000, ওটা তো সমাধান নয়। আজ দিতেই হতো। তা আমরা বলেছিলাম এই করোনা কালে যখন লকডাউন ঘোষণা করেছিল সরকার, তাহলে গরিব মানুষ তার নিঃস্ব হয়েছে। 46% মানুষ নতুন করে ঋণগ্রস্ত হয়েছে এদেশে গত কয়েক মাসে সংসার চালাতে গিয়ে। সেখানে 7,500 টাকা করে তাকে মাসে মাসে তার খাতায় দিয়ে দাও। কেন বলছেন না প্রধানমন্ত্রী সেই কথা? পাশ কাটিয়ে যাচ্ছেন। কৃষকরা বলছে আমার জমিতে কি চাষ করব আমি ঠিক করব। কেন উনি কর্পোরেটের দালালি করে আইন করে বলছেন যে না কর্পোরেট বডি ঠিক করে দেবে কোনটা লাভজনক কোনটা লাভজনক নয়? তাহলে আমার সমস্যা শুধু কৃষকের নয়, খাদ্য সংকট। অত্যাবশ্যকীয় পণ্য আইন শেষ করে দিলে, মজুতদারি ঊর্ধ্বসীমা খতম করে দিলে, বড় বড় কর্পোরেটের পুঁজির হাতে যদি আমাদের সরকারি হেক্টর হেক্টর জমি এবং ইয়ার্ড এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে সাইডিং, তার সঙ্গে হচ্ছে স্টোরেজ ফ্যাসিলিটিস যদি তুলে দেওয়া হয়, তাহলে আমাদের খাদ্য সংকট আমাদের রাজ্যে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে করুণতম কাহিনী হচ্ছে ফাসিস্টদের হাতে যে রাশিয়ানরা মারা গিয়েছিল 2 কোটি, তারপরে হচ্ছে এই বাংলার বুকে মজুতদারিতে আর কালোবাজারিতে আর মুনাফাদের হাতে মানুষ মারা গেছিল অনাহারে। সেজন্য খাদ্য আন্দোলন হয়েছিল, বামপন্থীরা করেছিল। সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য আইন হয়েছিল। সেজন্য আমরা আজও পিডিএসের কথা বলি, এজন্য গণবন্টন ব্যবস্থার কথা বলি। ডিজিটাল কার্ডের কথা বলছে কিন্তু গণবন্টন ব্যবস্থার কথা বলছে না। গণবন্টন ব্যবস্থা না হলে আমাদের মতো জনসংখ্যা বহুল দেশে গরিব মানুষ তার ফুড গ্যারান্টি থাকবে না। আর অত্যাবশ্যকীয় পণ্য আইনকে শেষ করে দেওয়ার পরের পদক্ষেপই হচ্ছে গণসংগ্রহ না করা এবং প্রাইভেট কোম্পানির হাতে মজুতটা শস্য ভাণ্ডার তুলে দেওয়া। মানে সে ঠিক করবে কোথায় গিয়ে বেচবো, সেটা আমার সাপ্লাইয়ের জন্য নয়। আর যারা এসব বলছে, মমতা ব্যানার্জি যেটা বলছেন এখন এই 11 একর জমিতে করে দিলে সব গোটা রাজ্যের সমস্যার সমাধান করে দেবেন, এরকম অন্যান্য রাজ্যে যেসব রাজ্যের কৃষকরা এসছে মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে, এসব অতীতে এই রাজ্যগুলো করেছে। কর্পোরেট পুঁজির দৌলতে তার বাজারের জন্য উপযুক্ত জিনিস তৈরি করতে হবে, করেছে। আজকে যারা ফল চাষ করছিল মহারাষ্ট্রে, আমরা দেখেছি কি তার দুর্ভোগে পড়েছে, ঋণগ্রস্ত কীভাবে বেড়েছে। আমরা এখানে প্রথম থেকেই বলেছি যে কৃষকদের সমস্যা মেটাতে হলে কৃষির যে সংকট সেটাকে আগে বুঝতে হবে। দেশের সরকার এবং রাজ্যের সরকার কৃষিতে সংকট আছে এটাই স্বীকার করতে রাজি নয়। যদি একটা সমস্যাকে বুঝবেন, স্বীকার করবেন, তারপরে তার মোকাবিলা করতে হয়। নান অফ দিস, নিদের প্রধানমন্ত্রী নর মুখ্যমন্ত্রী, তারা কৃষিতে যে সংকট আছে সেটাই স্বীকার করেন না। আর কৃষকরা রাস্তায় নেমে এটাই জানান দিচ্ছে, পেরেক ঠুকে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মাথায় বোঝাতে হচ্ছে যে দেখো এটা হচ্ছে কৃষিতে সংকট আছে। আমি তো বললাম প্রধানমন্ত্রী অসাধারণ ব্যক্তি, দুটো মুখে কথা বলেন। একটা মুখে বলছেন বামপন্থী এসব উস্কে দিচ্ছে, লেফট হ্যাজ টেকেন ওভার বলছে না বিজেপি এই মুভমেন্টকে, আবার বলছে বামপন্থী কোনো মুখে বলবেন। উনি দুটো মুখের কোন মুখের কথা শুনবো আমি? কোনো সাপ হয় দুমুখ, আর কোনো মানুষের চরিত্র হয় সাপের মতো। দুর্ভাগ্যবশত আমাদের প্রধানমন্ত্রী সেরকম একজন। প্রধানমন্ত্রী বলছেন যে রাজ্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ক্ষমতায় ছিলেন তারা 30 বছরের বেশি ক্ষমতায় থাকার পরেও রাজ্যকে কোথায় নিয়ে গেলে সারা দেশের মানুষ জানে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো ভাষণ শুনলে বুঝে যাবে রাজ্যের কি ক্ষতি সেইগুলো করেছে আপনারা। আজকে ভালোই বলেছো, আজকে বড়দিন। এই বড়দিনের ক্রুসিফিকেশনের কথাটা মাথায় রেখে রবীন্দ্রনাথের একটা গান ছিল, স্মরণ করতে হয়, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, তাই তো? এই যুগে জন্ম নিয়েছে আজই, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজে। মন্দির কথা বলা হয় না।
আগে কৃষি ব্যাপারটা হয়ে যাক, তারপর কংগ্রেসে আসছি। কয়েক কংগ্রেস, কয়েক কৃষি। আর লাস্ট যে প্রশ্ন ছিল তার মাঝখানে বলেছিলাম বামফ্রন্টে 34 বছরের শেষের দিকে বামফ্রন্টকে উৎখাত করার জন্য এই বিজেপি তৃণমূল হাত মিলিয়েছিল। তৃণমূল কংগ্রেস তবেই তৈরি হয়েছিল। এই জন্য বললাম এত সব কথা না বলে হয় বিজেপি নয় তৃণমূল, যদি সত্য কথা বলে তাহলে বলুক কি ডিল হয়েছিল, কত টাকা মমতা ব্যানার্জি পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস তৈরি করার জন্য, আরএসএস কিভাবে সাহায্য করেছিল। এখনো মাঝে মধ্যে বলে। এই রাজ্য থেকে প্রথম এমপি তৃণমূলের হাত ধরে পেয়েছিল বিজেপি, প্রথম এমএলএ তৃণমূলের হাত ধরে পেয়েছিল, প্রথম পুরসভা তৃণমূলের হাত ধরে পেয়েছিল। এই কলকাতা শহরে সুব্রত মুখার্জি যখন মেয়র, মীনা পুরোহিত তখন ডেপুটি মেয়র বিজেপির, প্রশাসন করেছে পুরো প্রশাসন। আর এখন হঠাৎ দুজনের মধ্যে এখন ঝগড়া নাটক করা হচ্ছে। আর প্রধানমন্ত্রী যদি বামফ্রন্ট আর কৃষক ব্যাপারে বলছেন তাকে নতুন করে পড়তে হবে। উনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে যে ফেক ডিগ্রি নিয়েছেন মমতার মতো, ফেক পিএইচডির মতো, ওটা ছেড়ে দিয়ে যদি এদেশের কৃষির ইতিহাস পড়েন 40 দশক, 50 দশক, 60-এর দশক, বাংলা পড়তে হবে না, গোটা দেশে পড়লেই হবে। তাহলে বুঝতে পারবেন বামপন্থীরা কীভাবে তার সেন্টারে, এদেশের কমিউনিস্ট আন্দোলনের সেন্টারে, কেন্দ্রে অবস্থান করছে কৃষি, কৃষি সমস্যা। এদেশে যখন ইনকলাব জিন্দাবাদের কথা ভগৎ সিং বলেছেন, তখনও কৃষকের কথা বলেছেন। ভগৎ সিংয়ের বাপ বলেছে, আজকে যে পাঞ্জাব কৃষক দেখছেন তার বাবা চাচা ভগৎ সিংয়ের 1907 থেকে ব্রিটিশ জামানা থেকে লড়াই হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী যদি মনে করেন কৃষকদের খেপি দিয়ে বিরোধীরা করেছে, তা তো নয়। যখনই অন্যায় হচ্ছে এদেশে কৃষকরা উঠে দাঁড়িয়েছে, লড়েছে। ব্রিটিশ সাম্রাজ্য এই মোদির আদলেই আইন করে ব্রিটিশ পুঁজির হাতে পাঞ্জাবের কৃষি তুলে দিতে চেয়েছিল 1907 সালে, তার বিরুদ্ধে লড়াই হয়েছে। আর বলছেন আজকে যে কৃষক আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে সারা ভারত কৃষক সভার মতো আরও কয়েকটা কৃষক সংগঠন মিলে গত 5-6 বছরের লাগাতার চেষ্টায় আজকে আন্দোলন দাঁড়িয়েছে। তখন প্রধানমন্ত্রী দেখছিলেন না, আপনি তো মন কি বাত বলছিলেন, ধান কি বাত দেখছিলেন। আজকে নতুন কথা আমাদের রাজ্যে, যেমন প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, মুখ্যমন্ত্রী কম মিথ্যা কথা বলেন না তো, তার লিখিত ডকুমেন্টসে একটাও কৃষকদের একটা ইস্যু তিনি স্বীকার করেছেন। 223 জন কৃষক আত্মহত্যা করেছে মমতার আমলে আমাদের রাজ্যে ঋণগ্রস্ততার জন্য, স্বীকার করেন? রাজ্য সরকার স্বীকার করেছে, বলেছে মমতা ব্যানার্জি বলেছেন গুপ্ত রোগে মারা গেছে, উনি জানতে পারলেন। তাহলে কৃষকের সমস্যা মানা হচ্ছে না। আর প্রধানমন্ত্রীর কৃষিমন্ত্রী, তৎকালীন কৃষিমন্ত্রী রাধামোহন ছিলেন, রাধামোহন, তিনি একই কথা বলেছিলেন যে গৃহ বিবাদের জন্য আত্মহত্যা করছে কৃষক। তা যতক্ষণ না কৃষক রাস্তায় নেমে এসে অবরোধ করেছে ততক্ষণ পর্যন্ত তারা স্বীকার করেনি যে কৃষক আছে দেশে আর তার সমস্যা আছে। আমাদের এ রাজ্যে এখনও এই ধানের মরশুম, কিন্তু ঘোষিত যে 1868 টাকা মিনিমাম সাপোর্ট প্রাইস কোন জেলায় কে পাচ্ছে বলুক। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী গ্যারান্টি দিয়ে বলতে পারেন অমুক জেলায় অমুক জায়গায়। এতদিন ধরে কৃষক মান্ডির গল্প শুনিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেই। একটা কৃষক মান্ডিতে ধান কেনার ব্যবস্থা আছে, পরিকাঠামো আছে? কিষাণ মান্ডি বলে দিয়েছেন, নীল সাদা রং করে দিয়েছেন। কৃষক সেখানে তার সাপোর্ট প্রাইস পাচ্ছে, তৃণমূলের কোনো লোককে দিয়ে টোকেন জোগাড় করতে হচ্ছে, তারপর তার মারফত কিনতে হবে। যে কৃষক ফসল ফলাচ্ছে সে বিক্রি করতে পারছে না, যে ফোড়ে, যে দালাল, যে তৃণমূলের তোলাবাজ, সে ধান বিক্রি করবে সরকারের কাছে, আর ওদের কাছে বিক্রি করতে হবে কিষাণকে। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে না, এই রাজ্যে যথেষ্ট সর্বনাশ করেছেন উনি মমতাকে দিয়ে। একা নামে রক্ষে নিতে সুগ্রীব দোসর। এ রাজ্যে ওনার দল কি করছিল? যেদিন এখানে আমরা ধর্মঘট করছিলাম 3টে কৃষি ওই আইনের বিরুদ্ধে, তখন মাঝেরহাটে গিয়ে মাঝের নাটক হচ্ছিল না, তোমাদের টেলিভিশন দেখাচ্ছিল না, প্রধানমন্ত্রী খবর রাখছিলেন না কি করছে কৃষকরা? ধর্মঘট মমতা ব্যানার্জির ভুরুকে উপেক্ষা করে, ভুরুচকে উপেক্ষা করে বন্ধ পালন করেছে, দুটো ধর্মঘট হয়েছে। এখন দাঁড়িয়ে
যখন এরা শুধু কেনা বেচা করছে, তখন কৃষকের ধান কেনার দাবি নিয়ে ব্লকে ব্লকে কৃষক সভা এবং বামপন্থীরা লড়াই করছে। প্রধানমন্ত্রী সে খবর রাখেন? প্রধানমন্ত্রী তো যুগের বাগ থেকে খবর নেবেন। আজকে এখন এটা ভালো লাগছে যে এতদিনের প্রধানমন্ত্রী বুঝছেন কত ধানে কত চাল, তাকে তিনি ধান দেখেন উনি নিজের জীবনে। মুখ্যমন্ত্রীর যে রিপোর্ট কার্ড বের করেছে তাতে তো মিথ্যাচার দেওয়া হয়েছে। বামফ্রন্ট 34 বছরে কি করেছিল? 2010-11-তে অ্যাভারেজ এগ্রিকালচারে ইনকাম যা আমরা যেখানে রেখে গেছিলাম আজকে সেখানেই আছে। প্রধানমন্ত্রী বলছেন ফসল কৃষকেরা দ্বিগুণ করব বলেছিলেন, 2014-তে বলেছিলেন 2016-র মধ্যে করব, এবার 2020-র মধ্যে করবো। 2020 দ্বিগুণ করেছেন? সেই তো কথা জবাব দিন। আর মমতা বলেছেন আমি 3 গুণ করে দেবো, উনি 2 গুণ বলেছে 3 গুণ করে দেবেন। কোথায় কৃষকের 3 গুণ হয়েছে? তার নিজের রিপোর্টটা তুমি যদি দেখো, বছর পর বছরের যে রিপোর্ট আছে যদি স্টাডি করো তাহলে দেখবে কীরকম তথ্যের হেরফের করেছেন। একবার কমিয়ে দেখাচ্ছেন 48,000 ছিল 98,000 হয়ে গেছে, আবার একবার বলছেন 31শে মার্চ 11-তে ছিল তোমার গিয়ে 1,15,000 এখন হয়ে গেছে আবার, এখন তার রিপোর্টে দেখছেন উনি বাড়িয়ে নাকি 3 গুণ ওখানে করেছেন, আগোটাকে কমাতে হাতে হয়েছে। তার রিপোর্টসে তার কার্ডে মিথ্যে বললে কোথাও কোনো ধরা পড়ে। প্রধানমন্ত্রী যে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের জালসাজি করেছিলেন সেটা এখন ধরা পড়ছে। পলিটিক্যাল সায়েন্স পড়লে তিনি বুঝতেন কৃষকের অবস্থা কী, কৃষির অবস্থা কী। ফাঁকি দিয়ে এখন গাড্ডায় পড়েছেন। তিনি মনে করেছিলেন জোর করে আইন পাশ করে দিলেই কৃষকরা সব জৌজির মতো মেনে নেবে, সবাই ভক্ত নয়। বলো কার প্রশ্ন ছিল? অন্য প্রসঙ্গে না, ও তার আগে তো একজন অন্য প্রসঙ্গে চলে এসছে কংগ্রেস। হ্যাঁ, ইয়োর টার্ন। হ্যাঁ, কোয়েশ্চেন প্লিজ। তমাল। Prime Minister's address to the farmers was directed to assert the tension, but he has called the farmers' protest to be more like fueled by politics, accused opposition parties of trying to hijack a protest and make it a political movement. Every autocrat or dictator thinks that politics is only his or her domain. Nobody else can. Here we are suffering Mamata Banerjee. She thinks only protest is her right, nobody else should protest. When farmers, peasants, workers, youth, students, they come down, Trinamool Congress also behave in the same manner as it is the case of Khattar, Haryana Chief Minister, or Prime Minister Amit Shah. What Delhi police is doing today, what UP police is doing under Jogi Raj, what Haryana police is doing against the farmers, same thing Mamata Banerjee did when farmers went to Nabanno. Hannan Molla, who is the leading figure now of All India Coordination Committee of this Kisan Sanghars, he was injured while Kisan Sabha organized this Nabanno Vision in Bengal. Like Pradhan Mantri is not meeting the farmers, not listening to. For last 10 years, Mamata Banerjee also never remained present at Nabanno whenever students, youths, employees, workers or Kisans organize a march to hand over a memorandum. That's because they think it's politics. But Prime Minister is doing politics. Prime Minister is doing politics for the sake of his parties and his personal friends, corporate friends, namely Adani, Ambani, for the benefit of the foreign direct institutional investors. And the Kisans, they are organizing themselves not under any single party's banner. They are organizing themselves on their own issues. And in the independent India, first time, the whole world is seeing that how the peasants is organizing themselves against the autocrat rulers who have forcefully enacted without discussion. They have not discussed it in parliament, they have not discussed it prior to the ordinance with the farmers. And now Prime Minister is blaming oppositions as Amit Shah and Prime Minister blamed earlier also when people organized themselves against CAA, NRC, NPR last year, December, January. The same BJP, same Sangh Parivar blamed the opposition parties are doing it, politics. Whereas the Citizenship Amendment Act was brought in with the politics. So
politics of RSS. When Award Wapsi was there, when first mob lynching case came to the limelight, the Padma awardees, they returned, and that time BJP published a book. Then the BJP president, now the Vice President of India, Mr. Venkaiah Naidu, released this book in the BJP office, that it is Marxists who are spearheading this. Arun Jaitley's famous word. You remember that word? Your channel also publicized that. That is manufactured discontent. Okay. So when with corporate media and Adani's money and advertisement, when they are trying to manufacture consent, the people are on the streets to express their dissents. You are late, Manidipa, but I already answered in Bengali. So they are always blame. I told it like in the households, like in-laws. You know, Prime Minister forgets that he is the Prime Minister of the country. Wherever he is stuck, he always blames the left or the Congress or the oppositions. Why? On the one hand, they say left is diminished. Left is nowhere there. Mamata Banerjee, even with the help of the binocular supplied by RSS, could not see left in Bengal. And now whenever people are agitating, they see left. It's good. In our college days, there used to be an advertisement. Whenever you see color, think of us. Okay. So whenever you see protest, you think of us. Sir, even though farmers of several states had their representation, there was no representation of farmers from the state of West Bengal. Even though Prime Minister Narendra Modi tried attacking Mamata Banerjee's government, but Bengal farmers did not have a chance to interact with the farmers today. I don't know what is the come out of. These are stage managed. You remember once in Chhattisgarh, before Chhattisgarh election, Modi ji organized a video conferencing with some household, and one lady was appreciating, and then later on when the journalist went, not like you journalists like this corporate media, but one activist journalist, when he went there, the lady said the government, then the BJP government of Chhattisgarh promised that they will give so many things if she say goody words in front of the camera for this, the sake of this video conferencing of Modi ji. So forget about this stage managed show. Listen to the voice of the farmers, those who are suffering a lot. But it seems now the government is suffering much more. So how come the election is going to be between Trinamool and BJP in the midst of the two parties? How come the problem is you have a preconceived notion. Even in your question you said, how far you think the election is going to be held between BJP and Trinamool? This is the prescription handed over to you all, from Manidipa to you, to all these channels, all these newspapers. I'm reading those pieces and reports. Since Mamata says they don't see me left, so you don't see left. Since Modi ji is saying left is there, so you find out the left is there in the movement. So when you will start independent journalism or some journalistic ethics, election is yet to be fought. The assembly is going to for the election. In the assembly, save 3 elected MLAs of BJP, the most are poached. But you say in the assembly, we are asking for winter session, not BJP. You say BJP is the main opposition. Where? If had it been the fight between BJP and Trinamool, then Trinamool would have consolidated its position and BJP would have consolidated its position. But why BJP is out for shopping? Why they are out for shopping with the shopping bag? Why Trinamool has converted itself as a big mall and in installment? Because BJP is not confident.
simple as that. And the question you started, that Congress has decided that left and Congress will go. But then you put, this is a problem with the media in Bengal and even national media. Whenever you see Bengal, you have to see through BJP headquarters. That should be there. I'm accusing, straight cut. Because I see, I stopped reading newspapers, of course. Because these days, even big companies, corporate newspapers, houses, they make a deal with crores of rupees how to galvanize image of one individual, either chief minister or prime minister or minister or department or corporate companies or houses. This is unfortunate. As a former member of Press Council of India, I am saying this. So you go to the streets, you go to the districts, you go to the blocks. Calcutta is not all. And there it's good. Why Congress decided? It's for last 1 year we are moving together. 16 political parties. Left front is of 9 parties. 16 political parties other than BJP and Trinamool. And then now Congress. All together. So the battle is going to be fought. You just write it. The battle is going to be fought. This next assembly election is the people of Bengal with all these big chunk of 16 political parties plus Congress, left and Congress, and associate political parties, individuals, groups on the one side and the BJP Trinamool on the other side. They may put, these days even you don't have a common candidate, but either estranged or potential or past, they fought together. So whether it will be a pre-poll or post-poll, that's another question. But battle line is drawn. See the battle line standing in between. Don't try to see it from one side. Then we will not have an objective study. That's all. Now, this was a foregone conclusion. We are on the streets together, mobilizing. Even day before yesterday, I had a rally in Kharagpur. The Congress also joined with the Left Front and Congress. So everywhere, it's a grassroots level, it is there. But you people don't trust unless you see the leader's face. So now even leaders have also announced. That's what happened in 16. When we fought together, people had an alternative who are eager to throw Trinamool Congress out. They did not go to the, what is BJP in Bengal now? TMC 0.2, like Windows 2, TMC 0.2. The same people who have suffered at the hands of Subhendu's Gundaism. Do you think by converting itself to BJP, it's a different party now altogether? Different individual? So why people will go there? And this is why we are building up. And 2016 it was that. 2014 BJP got some votes in Bengal. But 2016 what happened? Where was BJP? 2016 Trinamool Congress would not have come to the power had there not been an agreement struck between through RSS in between BJP and Trinamool Congress, where 100 seats, in 100 seats TMC transferred its vote to BJP, and in 25 seats to BJP, and in 100 seats to TMC from BJP. That's the ground. And that's why you are also, don't become the part of that alliance of BJP TMC. Huh? এটা আমি কথা বলি না, এটা নিয়ে বিমানদা বলতে পারবেন, কারণ বাম ফ্রন্টের তরফ থেকে আলোচনা হচ্ছে এবং একটা কনস্ট্যান্ট আলোচনা চলছে। এবং এখন তো আমরা একটা ওয়ার্কআউট করব প্রক্রিয়া প্রকরণটা কী হবে, ফর্মুলাটা কী হবে, কিন্তু মুভমেন্ট চলবে। এখন আলোচনা হচ্ছে যেটা বারবার বিমানদা বলেছেন, কংগ্রেস তরফ থেকে বলা হয়েছে যে ইস্যুসগুলো অনেক আছে, এই যে কৃষকদের আন্দোলনের সত্ত্বে একসঙ্গে লড়াই হচ্ছে, এই জন্যই তো ক্ষোভ বাড়ছে। সেখানে আরএসএস অ্যাফিলিয়েটেড সংগঠন একদিকে আর বাকি সবাই অন্যদিকে, বাম এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি।
গোটা দেশে যে কৃষক আন্দোলন হচ্ছে সেখানে বামের সঙ্গে সোশ্যালিস্টদের সঙ্গে আমি বলছি আরএসএস অ্যাফিলিয়েটেড সংগঠনগুলো বাদ দিয়ে বাকি সবাই একসঙ্গে আছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়েও না, সবাই একসঙ্গে আছে, লড়াই হচ্ছে এবং লড়াইটা জোরদার হচ্ছে। সেটা গত কমাস ধরে তুমি দেখেছো, বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে বাকি সবাই এক কাট্টা আছে। এই যে কালকে যে চিঠিটা পাঠিয়েছে সবাই বিরোধী দলগুলোর তরফ থেকে, সেখানে বিজেপি তৃণমূল বাদ দিয়ে বাকি সবাই আছে। বিয়ে বাড়ি যখন বরযাত্রী যখন যায়, সেখানে যখন বাজনা বাজে, সেখানে শুধু বরযাত্রীরা থাকে, দু চারজন রাস্তার পাশ থেকে এসে মাঝখানে টুইস্ট করতে আরম্ভ করে দেয়। হবে হ্যাঁ, मैं ये सवाल बोल दिया हूँ, बांग्ला में बोला हूँ, हिंदी में बोला हूँ। आप सवाल पूछो, आप तो एक एनालिस्ट की तरह बात कर रहे हो। आप प्रश्न करो, प्रश्न करो, हिंदी में प्रश्न करो। भाजपा की बात मत करो, आप सवाल पूछो। भाजपा तो रोज सुन रहे हैं। डोंट बी ए स्पोक्स पर्सन फॉर बीजेपी, यू पुट ए क्वेश्चन योरसेल्फ। आप अपनी तरफ से एक सवाल पूछो ना, बीजेपी का सिखाया हुआ कोई बात छोड़ के सीधा बोलो। बीजेपी आपस में लड़ रहा है, पुराना बीजेपी, नया बीजेपी, खाया हुआ बीजेपी, चोर बीजेपी, चोरी किया हुआ बीजेपी, लूटे हुआ बीजेपी, आपस में लड़ा नहीं। अभी भी देखे नहीं, ये शुभेंदु किया, हाँ, तो फिर उसके बाद कुछ लोगों को फिर सब क्या सब है सो का नोटिस दिया। तो किसान को लेके कौन लड़ रहा है, मजदूर को लेके कौन लड़ रहा है, बेरोजगार नौजवानों के सवाल को लेकर, नौकरी के मांग कर कौन लड़ रहा है। ये कोरोना में बीजेपी और तृणमूल दोनों मिलकर के जिस तरह से ट्रेन बंद किया, ट्रेन चलाने के नाम पर कौन लड़ा, जो माइग्रेंट लेबरर्स परेशान थे उसके लिए कौन लड़ा। तो लड़ाई तो चल रहा है, एक तरफ जनता है, दूसरी तरफ बीजेपी और तृणमूल है। দাদা একটা লাস্ট প্রশ্ন, তৃণমূল কংগ্রেস আজকের একটা নতুন তাদের রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছে। জানুয়ারির মাঝামাঝি থেকে তাদের অন্য পেশা থেকে মানে স্টার ক্যাম্পেনারদের দিয়ে একটা ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য একটা রাজনৈতিক ক্যাম্পেনিং শুরু কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে না পিকে করেছে? আগে আমাকে তো বলো, দল চালাচ্ছে পিকে চালাচ্ছে না তৃণমূল চালাচ্ছে? এক, তারপরে ওরা তো গোটা দলটাকেই চালানোর জন্য রাজনীতি যারা করে না, তৃণমূল যারা করে না, ব্লক থেকে পিসিসিতে যারা নেই, তাদেরকে দিয়ে তো তারা দলের এই সমস্ত পরিকল্পনা করাচ্ছে। এবং এতে তো এটা স্বীকার করে নিচ্ছে যে নতুন প্রজন্ম তাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি ব্রিগেডে অভিষেক করে দিয়ে বলেছিলেন যুবা তৃণমূল, বলেছিলেন আর ঘোষণা করেছিলেন না, কোথায় গেল সেটা? হাওয়া হয়ে গেল। সুতরাং নতুন প্রজন্ম এখন বামপন্থীদের সঙ্গে আছে। আর এই যে আমরা একসঙ্গে লড়বো, এই যখন এটা তোমরা জানাবে লোকজনকে, আমরা যখন জানাচ্ছি তখন দেখবে আরও বাকি যারা আছে ফেন্সিটাস তারাও জড়ো হয়ে যাবে। কারণ 10 বছর তৃণমূলের এই অবস্থা থেকে বেকার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে, 7 বছর বিজেপির অবস্থা থেকে তারা কেউই সামনে কোনো আলোর ঠিকানা পাচ্ছে না, চাকরির কোনো সুযোগ নেই, কেন্দ্র সরকার কোনো নিয়োগ করছে না, রাজ্য সরকার কোনো নিয়োগ করছে না, মিথ্যাচার হয়েছে। সেই জন্য নতুন প্রজন্ম আমাদের সঙ্গে। আমি এইসব প্রচার কেন করছি? আমি বারণ করছি। আমি এখানে প্রেস কনফারেন্স করেছি আমাদের কথা বলার জন্য, তোমাদের প্রশ্ন শোনার জন্য। তোমরা পিকে কি বলেছে, মমতা কি বলেছে, মোদী কি বলেছে, বিজ্ঞাপন শুনছি তো। প্লিজ ইউ পুট ইউর কোয়েশ্চেন ফ্রম নাও অনওয়ার্ড, টেক ইট আ নোট। আমি অনেকবার বলি, এই জন্য ফোনও করি না, আজকে তোমাদের চ্যানেল আমি রেখে দিয়েছি। শুরুই করে আচ্ছা এটা বলে যারা আছে, ডোন্ট বিকাম আ অ্যাডভার্টাইজমেন্ট পিস ফর বিজেপি অ্যান্ড তৃণমূল। ইউ থিঙ্ক ওভার ইয়োর সেলফ অ্যান্ড পুট আ কোয়েশ্চেন, আই এম রেডি টু আনসার এনি কোয়েশ্চেন। ও এটা যে তুমি যে পড়ে একদম শুনে দিচ্ছ কি এসছে ওখান থেকে, এসব করো না। নিউজ এডিটার আজকাল নিউজ এডিটার হয় না তো, যেন বললো না রাজনীতি করে না, বাইরের জগৎ থেকে নিয়ে আসছে। ওরকম যে সংবাদ জগতে নেই সেরকম লোককে হয়তো নিউজ এডিটার করে দিচ্ছে, আমি জানি না। সেরকম তো নিউজ ছাড়া সে হ্যান্ড আউট করে দিচ্ছে। প্লিজ বাত করে দেবে। কালকে যখন জোটটা মোটামুটি ঘোষণা করলো এআইসিসি, তারপর এখানে নেপাল মাহাতো টুইট করে বললো যে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে অন্য জোটে। সে বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? তুমি একটা কার্ড ছাপি দাও। আমি তো আচ্ছা এই তো বললাম, তুই আমার তো নেপাল মাহাতো এটা বলেছেন, আপনি এটা বলুন প্লিজ। টুইট করেছেন, টুইটে যাবো, টুইটে পাবে। টুইট ইজ অ্যানাদার মিডিয়াম। তোমার কাছে ছেপেছে খবর?
তা হ্যাঁ হ্যাঁ, তোমার মিডিয়াদের খবর হয়েছে এটা তো, তো তখন জিজ্ঞেস করা উচিত ছিল। প্রথম কথা হচ্ছে একসঙ্গে নির্বাচন লড়বো, এটা সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে তো? হ্যাঁ, তো তুমি এটা চাইছো এখন। আচ্ছা, ছেলেটার নাম কি রেখেছেন? সবে তো একটা পাত্রপাত্রী দেখা শুরু হয়েছে, তুমি এক্ষুনি অন্নপ্রাশনের নেমন্তন্নের মেনু কি আছে আমাকে জিজ্ঞেস করছো? এটা হয় না এরকমভাবে। ও তো প্রশ্ন করছে, ও তো রিপিট করছে। হ্যাঁ, ঠিক আছে। What role will the left play? Are you expecting a hung assembly situation where the left and First Alliance? I am not to answer any hypothetical question. There are so many hypotheses, there are so many poll pundits, and they will be proved wrong. This much I can say. What about the issue of those left votes that went off to the BJP in 2019? That's also is not a well thought of or well researched documents. This is what is to win over in this mind game. This is what proclaimed, this is what bought, and this is what propagated, which is wrong. I repeatedly said this. If you go to the analysis of booth-wise result, you will find out whose vote went which way. It was multiple directions. So I refrain to answer a question which is preconceived. What I say is that because of the absence of a credible alliance, when Congress and left could not come together, a section of voters got disarrayed. This is not going to happen this time. The people of Bengal have already decided to throw this TMC-led government out, these corrupt leaders out. BJP is trying to manage the show by buying back those corrupt leaders. The people will give this rebuff to both of them. And till now, I can tell you, TMC will be defeated, but BJP is not going to win. It's an alliance of left, Congress, and many more larger. You will see, wait and find out. There are individuals, groups, sections, all will come together. RSS affiliated organizations on the one side. And whenever I say RSS affiliated organizations, take a note of that. I consider TMC also an outfit affiliated to RSS, generated, created, funded, and managed by. Okay, like this park you have to see, park maintained by this company, the municipal park. Similarly, TMC, but maintained by RSS. Thank you. ওটা হাইপোথেটিক্যাল না, আমদানি করেছে, চলো।